দুঃখজনক হলেও সত্য, এই বাড়িতে যে বাড়িতে আমরা আছি, এই বাড়ির একটি ছেলে ইটালিতে লাশ হয়ে পড়ে আছে পুলিশ ফাঁড়িতে। সেই লাশটি বাড়িতে কিভাবে আসবে? সেই জন্যই কিন্তু আমাদের এখানে আসা। বাড়িতে তার বাবা, ভাই, মা, দাদা, দাদি সবাই কিন্তু এখানে কান্না করছেন। আত্মীয়স্বজন, পাড়াপড়শি সবাই কান্না করছেন। সহযোগিতা চাচ্ছেন সকলের কাছে। আমরা আজকে তাদের কাছ থেকে জানবো যে ইটালির সেই জায়গায় কিভাবে সে মারা গেল এবং বর্তমানে তার লাশটি কোন জায়গায় আছে, কিভাবে আছে এবং তার লাশটি বাড়িতে ফিরিয়ে আনতে কী ধরনের সহযোগিতা আপনার, আমাদের সকলের। তাই মানুষ হিসাবে একটি মহতি কাজ, যেই কাজে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হবেন, সেই কাজে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এই মুহূর্তে আমি আমির হোসেন সাগর এবং ফয়সাল আহমদ আমরা লাইভে যুক্ত হয়েছি। আপনারা দেশে এবং বিদেশে যে যেখানে আছেন লাইভটি শেয়ার করবেন। বিশেষ করে প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিওটি। আমরা আশা করব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। ইতালিতে যারা আছেন আপনাদের এই জায়গাতেই কিন্তু লাশটি পড়ে আছে। ইতালির কোন জায়গায় আছে সেই অ্যাড্রেসটাও আমরা কিন্তু আপনাদেরকে দেব। সবাই মিলে যেন লাশটি দেশে আসে এবং দেশের এই পবিত্র মাটিতে যেন মা বাবা দেখে, দাদা দাদি আছেন, বয়স্ক দাদি আছেন, চাচা আছেন, আত্মীয় স্বজনরা আছেন, তারা যেন তাদের সন্তানকে দেখে, নাতিকে দেখে তারা সুন্দরভাবে মাটি দিতে পারেন। তো দর্শক, আমরা প্রথমে কথা বলবো যিনি মারা গেছেন এখানে, হাফিজ আলী হোসেন, যে ছেলে মারা গেছেন ওনার চাচা। তো আমরা আপনার কাছ থেকে জানতে চাই আপনার বাতিজা কত তারিখ মারা গেলেন ইটালিতে? গত 18 তারিখ আমরা একটার সময় দুপুর 1টার সময় আমরা শুনছি সে মারা গেছে। তবে এর আগে রাত্রে মারা গেছে। খবর পাইছি আমরা একটার দিকে। মানে 18 তারিখে মারা গেছে, এই জানুয়ারি উম, 18 তারিখে। জি জানা ইতালিতে কতদিন হলো ইতালিতে তার যাওয়ার প্রায় বয়স? 17 মাস। 17 মাস। জি। ইতালিতে কিভাবে গিয়েছিল? এই শুধু দুবাই থেকে লিবিয়া হয়ে মানে বিভিন্ন দেশ পাড়ি দিয়ে কষ্ট করে, কষ্ট জীবনের ঝুঁকি নিয়ে সে অনেক কষ্ট গিয়েছিল করে গিয়েছিল। ইতালিতে। ইতালিতে গিয়েছিল সে অনেক। মারা গেল কেন? প্রথমে আমরা শুনছিলাম ডাক্তাররা বলছিল যে তার লিভারের সমস্যা হয়েছে। আচ্ছা। পরে যখন তার অপারেশন হলো সে সুস্থ ছিল প্রায় 6 মাস। 6 মাস পরে আবার তার ব্যথা শুরু হয়েছে। ব্যথা শুরু হওয়ার পরে আও হসপিটালে গিয়ে ভর্তি হইছে। ভর্তি হওয়ার পরে আমরা শুনলাম যে তার ক্যান্সার হয়ে গেছে। ক্যান্সার। এর আচ্ছা। এরপর থেকেই তার এটা হইছে। মানে এরপরে তার বয়স কত? তার বয়স প্রায় 21 বছর। মাত্র 21 বছর। বার্তা কি বের হয়েছে কতদিন আগে? বাড়ি থেকে বের হয়েছিল প্রায় 2 বছর। 2 বছর আগে। জি। ইতালিতে যাওয়ার পরে কি কোনো টাকা পয়সা আপনাদের বাড়িতে দিয়েছে সে? না কোনো টাকা পয়সা দেয় নাই। মানে ইতালিতে যাওয়ার কতদিন পরে সে অসুস্থ হয়েছে? 3 মাস পরে 3 মাস পরেই সে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে গেছে। এই অসুস্থতার কারণে সে চিকিৎসা নিয়েছে ইতালিতে? চিকিৎসা নিয়েছিল। অপারেশন হয়েছিল, ভালো হয়ে গেছিল। আচ্ছা। পরবর্তীতে আবার তার ব্যথাটা শুরু হয়ে গেছে। আবার যাওয়ার পরে ডাক্তাররা বলছিল যে ক্যান্সার হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। আহ দর্শক, আমরা কথা বলছিলাম যেই ছেলেটি মারা গেছে, সালেক, হারুন রশিদ সালেক। তার বয়স মাত্র 21 বছর। 2 বছর আগে স্বপ্নের ইউরোপ হয়তো স্বপ্নে দেখেছিল এবং সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে সে বিভিন্ন দেশ পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে শেষ টার্গেট ছিল হয়তো তার ইতালি। সেই ইতালিতে পৌঁছে গেল, কিন্তু মরণবেদী ক্যান্সার তার শরীরে বাসা বেঁধে নিয়ে গেল পরকালে। বাড়িতে পরিবারের সদস্য আহাজারি করছেন শেষ দেখাটা তার সাথে হবে কি না, তার লাশটা তারা পাবেন কি না। কিন্তু লাশটা আনতে অনেক কোর্সের প্রয়োজন, টাকার প্রয়োজন। সেই জন্য আমাদের আজকে লাইভ, এখানে আসা, এত দূরে আসা। আপনারা যদি মানুষ হিসাবে মানুষের কল্যাণে সহযোগিতা করেন, অবশ্যই এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল কবুল করবেন। এখানে বয়স্ক দাদি আছেন। আমরা এখানে এসে দেখলাম যে 18 তারিখ থেকেই যে কান্না শুরু করছেন, এখনও কান্না করছেন। কাঁদতে কাঁদতে ওনার চোখে জল শুকিয়ে যাচ্ছে। এই যে দাদি আছেন, দাদির শেষ ইচ্ছে হচ্ছে যে তার নাতির মুখটা যেন সে দেখতে পারেন। এই যে দেখেন, এই বয়সে একটা আশা করছেন আপনাদের কাছে, যদি আপনারা দয়া করে একটু সাহায্য করেন তাহলে হয়তোবা আপনাদের সাহায্যটা কবুল হবে আর শেষ বয়সে শেষ আশাটা পূরণ হবে আমার এই বয়স্ক মার। তার নাতির শেষ মুখটা দেখে হয়তো এই পৃথিবী থেকে তিনিও বিদায় নিতে পারবেন। তা আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আপনার নাতিকে কতদিন দেখেন নাই আপনি? মনে নাই কতদিন দেখছেন না? এখন আপনার নাতি এখন আপনার নাতি কোন অবস্থায় আছে? মানে এখন আপনার নাতি কোন অবস্থায় আছে?
আপনার নাতি মারা গেছে নি? ও কিলা শুনলা আপনি? ও তো বাইশের মুখ তাকে তো এটা আপনার কষ্ট লাগেননি? হলাইছে হ্যাঁ। হচ্ছে তা আপনি আপনার নাতিরে লাগে খান দিলেন নাকি তা? রাত্রে দেখতাম দেখতা? আমি কতদিন দেখতাম দেখতাম না যাই হোক, আসলে তিনি হার্টের রোগী। বেশি কথা বলতে চাচ্ছিও না। আসলে নাতির মুখটা দেখার জন্য হাহাকার করছেন। আমরা সবাই চলে যাব, কেউ আগে কেউ পিছে। হয়তো ২-১ দিন আগে কেউ যাবে, কেউ পরে যাবে, সবাই যাব। কিন্তু শেষ বিদায়ে শেষ সময়ে হয়তো ওনার জীবনে এসে এই কষ্টটা হয়তো ওনাকে মেনে নিতে হচ্ছে। আদরের নাতি, নাতিনশার জন্য দাদি বা দাদার অনেক আদর থাকে। কখনো দাদি এবং দাদা কামনা করেননি যে তাদের নাতিনশা যেন এভাবে মারা যায়। কিন্তু সেই সুদূর ইতালির মাটিতে পড়ে আছে আদরের নাতির লাশ। আর সেই লাশটি দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন তিনি বাড়িতে। কখন যে লাশ আসবে, কখন নাতির মুখটা দেখবেন। তা আমরা আশা করব এই মায়ের দিকে তাকিয়ে যদি আপনাদের টুকটাক সহযোগিতা এই মায়ের স্বপ্নটা পূরণ করে, তাহলে এই টুকটাক সহযোগিতাটা কাল কিয়ামতের দিন আপনার জীবনে বড় আমলনামা হয়ে আসবে। একটি লাশ দেশে এনে মাটি দেয়া এবং মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছেন সবাই তাদের নিজ চোখে দেখে শেষ বিদায়টা দিয়ে দিবেন। এবং পার্শ্ববর্তী যদি কোনো জায়গায় মাটি থাকে তাহলে হয়তোবা তারা মাঝে মধ্যে জিয়ারত করবেন, দোয়া দুরুদ করবেন। সেই সুযোগটার জন্য আপনাদের কাছে তারা সাহায্য চাচ্ছেন। এই সাহায্যের জন্য সরাসরি আমরা একটি নাম্বার দিচ্ছি। সেই নাম্বারে দেশ এবং বিদেশ থেকে আপনারা আল্লাহর ওয়াস্তে সাহায্য করতে পারেন তাদের সাথে যোগাযোগ করে, বুঝে শুনে। বিশেষ করে প্রবাসের ভাই বোনেরা এগিয়ে আসবেন। আমার মনে হয় এর চাইতে পৃথিবীতে আর উত্তম কাজ নেই। একটি দেশের ভাই সে প্রবাসে মারা গেছে, তার আত্মীয় স্বজন সবাই দেশে পড়ে আছে, তারা হাহাকার করছেন, আল্লাহর কাছে চাচ্ছেন কেউ যদি সহযোগিতা করে তাহলে তাদের সন্তানের, তাদের নাতির লাশটা দেশে যেন ফিরে আসে। ইনশাআল্লাহ আমরা যখন এসেছি প্রবাসে দেশে, বিশ্বের বিভিন্ন দেশে আপনারা মহতি মানুষ যারা আছেন, ইসলাম ধর্ম যারা গ্রহণ করেছেন, ইসলাম ধর্মকে যারা পছন্দ করেন, মমিন মুসলমান হিসাবে নিঃসন্দেহে আমি বিশ্বাস করি আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন তাদেরকে যাদের সহযোগিতার প্রয়োজন। তাই আসুন আমরা সবাই মিলে আমাদের যার যার জায়গা থেকে তৌফিক অনুযায়ী এই পরিবারের পাশে দাঁড়াই আর জীবনের সবচাইতে উত্তম কাজে আমরা সহযোগিতা করি। আর সেই সালেকের লাশটা যেন এই ছাতকের সানপুর গ্রামে এনে আমরা মাটি দিতে পারি। এখানে সালেকের বাবা আছেন, আমরা তার বাবার সাথে একটু কথা বলি। আপনার ছেলে মেয়ে কয়জন? আপনি বসেন। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে 3 জন আর মেয়ে 2 জন। 3 ছেলে। আপনার যে ছেলেটা মারা গেছে ইতালিতে তার বয়স কত? বয়স 21। 21। জি। ছেলেটাকে কিভাবে আপনি দিয়েছিলেন বিদেশে? টাকা পয়সা টাকা কোথায়? পয়সা টাকা পয়সা তুলা জমি জমা বেচা টাকা জমি বেচা আমার ছেলেটা বিদেশের লাগে হাগর আছে আমি দিছিলাম লিবিয়া। আচ্ছা। আর লিবিয়া থেকে হে লোভ হইরা অনেক কষ্ট হইরা হাতরিয়া হানিবা বুটে কীরকম গেছে অনেক কষ্ট হইরা আমারে কইছে লবণ হানি টবণ হানি খাইছে আল্লাহ আনাইছে আমার লাগি দোয়া হইল। ও পর্যন্ত আমার বাচ্চার মুখ থেকে আমি শুনছি। এরপরে 3টা মাস গেছে ইটালি বালা ক্যাম্পের মধ্যে প্রবেশ করছে আর এই সরকারি মারফতে মানুষে রাখছে তারে। 3 মাস পরে আমার বাচ্চাটা অসুস্থ। আস্তা ধরে খানে খাইলে হজম হয় না, খাইতে পারে না। ও পরে ডাক্তার আনলো তারা সরকারের মাধ্যমে আইনা হারি পরীক্ষা করছে। পরীক্ষা করার পরে তারে নেহারি অপারেশন লাগবো। অপারেশন করছে একবার পয়লাবার। যাই হোক এই অপারেশন যাচ্ছে যাইরা উঠছে 2-3 মাস পরে আরবার এই রোগটা দেখা দিলাইছে। ও রোগটা দেখা দিছে বাদে আরবার অপারেশন। এই অপারেশন থেকে তার যে অশান্তি শুরু হইলো, একটা বাদ দিয়ে আটটা, একটা বাদ দিয়ে আটটা, একটা বাদ দিয়ে আটটা ও আছে শেষ পর্যন্ত তার এই ব্যাপারে বিদায়ও করেছে এই রোগে আক্রান্ত হইয়া। এখন আপনার ছেলে তো আছে, লাশ হয়ে আছে ইতালিতে। এখন আপনি কি চাওয়া? আপনার চাওয়া কি? আমি আমার বাচ্চারে চাই, আমার বাচ্চা লাগে আমার রান্না কান্দে। আমার অতদিন ধরে যে অতটা পয়সা রুজিও করতেন না, আমার খালি টেলিও না, আমার রান্ধি দিতে বুঝ দিতে বেমারি অবস্থায়, আমি বেমারি অবস্থায় আমার বুঝ দিতে আমার রান্না পড়তে না আমার ঘরে আমি আনতাম হারি না, অভিজ্ঞতা নাই।
অভিজ্ঞতা না আমি আনতারে আনবার তুই কোনো যাইবারও না, হেও আইবারও না, আইতো আরে না। এখন অসহায়। আপনার বাচ্চাকে যে আপনি আনবেন, টাকা পয়সা তো প্রয়োজন, টাকা পয়সা আছে? আমার এই অবস্থা নাই, ও আমার এই অবস্থা নাই, আমার কোনো সারা নাই, আমার বাচ্চা রুজিও করতে আছে না, রুজির আশায় আমি আসলাম যে আমার বাচ্চা দিব, আমি খরচ করবো খাইব, এই অবস্থা আমার নাই। ইয়ে মানে মরবার আগে কইছিল আমি যদি মরি যাই আমার মা বাবার কান্দাত আমার লাশটা হাঁটাইও, ওটা আমার লাশ কিলা দিয়ে আনতাম, আমার কোনো চারা নাই, কিলা দিয়ে আনতাম। আমি অসহায় হইয়া আমি যারে চিনি না তারে তুকাইয়া বাখাইরা কই আমার সাহায্য করে আমার আমার এখন ভুয়াটার পর্যন্ত দেশ কোনো সাহায্য পেয়েছেন কিনা? জি না, এটা কোনো জনাই তাই আমরা আসলে বাবার চোখের জল অঝরে ঝরছে। সন্তানের জন্য তো বাবাই কাঁদবেন। আর এই পৃথিবীর সবচাইতে কঠিনতম কষ্টের পাহাড়ের মতো ওজনওয়ালা হচ্ছে সন্তান বাবার কাছে লাশ হয়ে ফিরে আসা। আর বাবার কাছে, বাবার চোখের সামনে সন্তানটি লাশ, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে একদম তরুণ যুবক, যেই সন্তানটি সেই প্রবাসে চোখের আড়ালে লাশ হয়ে পড়ে আছে। আর সেই সন্তানের কিছু কথা আমরা বাবার কাছ থেকে শুনলাম। সে মরার আগে বলে গেছে, আমি মারা গেলে যেন আমার লাশটা দেশে আনা হয়। কি করে আনবেন এই পরিবার? কি করে এই পরিবারের এই জাহাজারিটা কে শুনবে, কে এগিয়ে আসবে? আপনারা দয়া করে যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে যেই ভাইটি অল্প বয়সে অনেক স্বপ্ন দেখেছিল সুন্দর একটা পৃথিবী গড়বে, সেই ভাইয়ের স্বপ্ন সব ধূলিসাৎ হয়ে চলে যেতে হয়েছে না ফেরার দেশে, সাড়া দিতে হয়েছে প্রভুর ডাকে। তার লাশটা কি তার মরার আগে যে শেষ ইচ্ছাটা ছিল দেশে আনতে পারি না আমরা? আমরা পারি, আমরা সবই পারি। আমাদের সবাইকে আল্লাহ তাআলা যাতে তৌফিক দান করেন। আমরা এখন জানবো যে আসলে কি পরিমাণ সহযোগিতার প্রয়োজন আছে সেই লাশটিকে দেশে আনতে গেলে। তা আসলে আমার হ্যাঁ, আমার ভাতিজাটা যখন এখানে মৃত অবস্থায়, তখন আমরা যোগাযোগ করলাম ক্যাম্পের সাথে। ক্যাম্প এলা কইল যে তোমরা সাথে যোগাযোগ করমু। এতে তো সময়ের ভিতরে তারা তাড়াতাড়ি করি আবার কাফন দাফনের ব্যবস্থা করে লিছে। তখন আমরা নিরুপায় ইয়া কি করমু, আমার এক ভাতিজা রুয়েল, মাস্টার রুয়েল, তাই একটা স্ট্যাটাস দিছিলাম ফেসবুকে। এইটা খামরাঙ্গীর আমার এক সহপাঠী ভাই জমজম নাম, তার সাথে আমি ছোটবেলায় চলাফেরা করছিলাম। তো হে পাইছে, পাওয়ার পরে এই বাতিদার সাথে যোগাযোগ করছে। যোগাযোগ করার পরে তার এক বোন জামাই আশা খাসরর মুসামদ, খুব ভালো একজন মহিলা, মুসামদ আনোয়ারা বেগম, তাইনোর স্বামী লেগে মৌলানা মিসবা, মহিষাপুর বাড়ি। তাইনোর মাধ্যমে অনেক সহযোগিতা পাইছি। তারা লাশটা আটকাইছেন, জানাজা করছেন, করার পরে ফ্রিজিং করে রাখা হয়েছে। এখন অনেক টাকার প্রয়োজন, তারা কইরা যে তারা টাকা কালেকশন করবা আর তারা ইয়ে করবা। আরও যারা, তারা কোন দেশে, তারা কি তারা ইতালিতে আছে। ইতালিতে আছে? ইতালিতে আছে। তারা ওই জায়গা থেকে টাকা কানেকশন করবে, আপনারাও দেশ থেকে যা পারেন দেওয়ার জন্য বলেছে। বলছে। বলেছে তো ওনারা বলছেন যে অনেক টাকার প্রয়োজন। তো তারা আমরা আশ্বাস দিছে নাকি লাশটা এখন রাখা আছে, ফ্রিজিং আছে। ফ্রিজিং আছে। হুম। যাই হোক, আমরা আসলে কি বলবো, বলার ভাষা নেই। একটি লাশ দেশে আসবে, তার শেষ কথা শুনেছিল তার ওই জায়গার মানুষরা, তার সাথে বা তার পাশে যারা ছিলেন তারা। আর তাদের এই কথাটা যখন সে চলে গেল, সেই মানুষটা শেষ কথা বলে চলে গেল যে আমার লাশটা আমার বাবা মার কাছে, আমার দাদার কাছে, দাদির কাছে পাঠিয়ে দিও। সেই কথাটা মমিন হিসাবে, মুসলমান হিসাবে তারা হয়তো বলতে পারেনি। তারা সর্বোচ্চ চেষ্টা করছেন লাশটা দেশে আনার জন্য, কিন্তু একা তাদের পক্ষে সম্ভব না। তাই আমি বিশ্বাস করি আজকে আমরা যে লাইভে আসছি, সেই লাইভ থেকে প্রবাসী দেশে যারা দেখবেন, আমার মমিন মুসলমান ভাই বোনেরা, আপনারা সবাই এগিয়ে আসবেন এই লাশটিকে দেশে আনার জন্য। আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা হতে পারে একটি মানুষের জীবনের শেষ স্বপ্ন পূরণ। আমার এই যে বয়স্ক মা আছেন এখানে, বয়স ৭০-৭৫ হবে বা আরও বেশি হতে পারি, কিন্তু জীবনের শেষ স্বপ্ন একটাই, আমার নাতিকে আমি দেখতে চাই। এখনও ঠিকমতো কথা বলতে পারছেন না যে ওনার নাতি কেমন আছে, কিভাবে আছে, কিন্তু দেখতে চাচ্ছেন। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা, ভালোবাসায় আমাদের এই মহৎ কাজটা যেন সম্পন্ন হয়, ফিরে যেন আসে সালেকের লাশটি দেশে। আমরা এখন কথা বলবো, হ্যাঁ, আমরা এখন কথা বলবো, বর্তমানে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে লাশটা ইতালির কোন জায়গায় আছে। ইতালিতে আমার অনেক ভাই বন্ধুরা আছেন, আমাদের
ফলোয়াররা অনেক আছেন, সাবস্ক্রাইবাররা অনেক আছেন। আপনাদের সহযোগিতা যদি আমি আমির হোসেন সাগর, আমাদেরকে যদি আপনারা মনে করেন যে আমরা আপনাদের ভাই, আমাদের ডাকে আপনারা অনেক মানুষকে সাহায্য করেছেন, শত শত পরিবারকে, তাহলে ইতালিতে যারা আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আল্লাহর ওয়াস্তে চাইবো এই মানুষটির লাশটা দেশে যাতে আসে, যেভাবে আসে। প্রয়োজনে ইতালির নাম্বার আমরা তাদের কাছ থেকে সংগ্রহ করে দেব, অথবা তাদের নাম্বারে যোগাযোগ করে নেবেন, তাদের সাথে যোগাযোগ করে আপনারা এগিয়ে আসবেন। আমরা এখন একটু জানতে চাই আমার এই এলাকার একজন হ্যাঁ, মাস্টার রুয়েল, যিনি শিক্ষা অনুরাগী সমাজসেবী, মানুষের বিপদে আপদে সবসময় যাকে পাওয়া যায়, যতটুকু জানলাম আমার সেই ভাইয়ের কাছ থেকে। আমরা একটু প্রথমে জানতে চাই যে লাশটা ইতালির কোন জায়গায় আছে? ইতালি কাতানিয়া নবাত আছে, একটা এজেন্সির মাধ্যমে রাখা আছে আর কি। তো বিস্তারিত জানতে চাইলে আমি না, একটু আমি বলেন। আপনার লাইভের মাধ্যমে জানাবো। আমি 18 তারিখ বিকাল 3 ঘটিকার সময় বার থেকে বাড়াইছি অন্য একটা জায়গা দিতাম সুনামগঞ্জের উদ্দেশ্যে। হঠাৎ আমি অনলাইনেও আসলাম, দেখলাম তার স্ট্যাটাস যে মারা গেছে, তার বাইরের তারিখের আইডিতে দেখলাম। সাথে সাথে আমার চোখের পানি আসলো। ভাবলাম যে ছেলেটা 21 বছর বয়সে তার দাদা, তার দাদি, আত্মীয়স্বজন সবাইকে এই অল্প বয়সে পাড়ি দিয়েছে স্বপ্নের সেই ইতালিতে, যেখানে খেলার মাঠে খেলা করার কথা, পড়াশোনা করার কথা। সেখানে তার ফ্যামিলিকে হাল ধরার জন্য অনেক কিছু মাথায় আসলো আমার। আমি কান্নাকাটি করে আশেপাশে পয়েন্ট থেকে আমি চলে গেলাম সুনামগঞ্জের উদ্দেশ্যে। আমি এই মাগরিবর পরপরই আরেকজন আত্মীয় আমার, ওনার অসুস্থতা খুব বেশি ছিল। আমি এই সিলেট হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেছি। যাওয়ার পরে আমি ওরা আমার এই ভিতরে আমি একটা সিরাজ দিলাম, অনেক কিছু লিখে দিলাম। তারপর আমাদের আমাদের ইউনিয়নের চরমলা ইউনিয়নের কামরাঙ্গেশ্বর গ্রাম মরহুম মাস্টার ফজল কবির আঙ্গুর চাচার ছেলে জমজম ভাই, খুব আমার সাথে খুব ভালো সম্পর্ক। যে সময় দেখলা সাথে সাথে উনি ফোন দিয়েছেন, দেউতাইন স্মৃতিচারণ করার বাইরে ভাই আমার আপন বোনের ভাই মারা গেছে কয়েক বছর আগে। তো এই ছেলেটা কিতা অসুখ আছিল। আমি বললাম ভাই সাহেব শুনছিলাম লিভার সমস্যা, 2-3 বার হয়েছে, অপারেশন হয়েছে, তার এখন ক্যান্সারে হয়েছে। তখন ভাই সাহেব আমার কইলারে বাইতে আমি ও হঠাৎ শোনার সাথে সাথে আমি ভাই সাহেব রিকোয়েস্ট করলাম যে ভাই সাহেব তোমার কাছে বিনীত অনুরোধ করলাম, যদি কিছু করতে পারো যে আমার বাইটিয়া যদি দেশের লাশটা আনা যায়, তা আমরা গ্রামবাসী সহ এলাকাবাসী এবং তার আত্মীয় স্বজন না আত্মীয় যারা আছে এরা দেখবো, মনে একটা শান্তি পাইবো যে না আমরা হারুনুর রশিদ সালেক মারা গেছে, আমরা লাশটা দাফন করতাম পারছি। চেষ্টা করো ভাই সাহেব কিছু করা যায় কিনা। এর ভিতরে তাই না আমারে ও ঠিক 2 মিনিট পরে আবার ফোন দিয়েছেন, দেয়া কইলা রে ও যে জহিরুল ইসলাম মেসবা, উনি কাজীরবাজার মাদ্রাসার সাবেক মুহাদ্দিস, এনার বাড়ি হইল দারুন মহিষাপুর। তো উনি শাদী করছেন আমাদের আশা কাছর আনোয়ারা বেগম আফা, উনিও মলনা। তো আমি উনার সাথে যোগাযোগ করছি, করার পরে ভাইও যোগাযোগ করছেন, তার সাথেও জমজম ভাই যোগাযোগ করছেন বা আনোয়ারা বেগম সহ তারা ফ্যামিলি যোগাযোগ করছেন। করার পরে উনি প্রেশারের রোগী, তারপরেও অনেক কষ্ট করার পরে উনি গতকাল যে আমাদের বাংলাদেশ টাইম 12টার দিকে জানাজা ছিল, দুইজন মারা গেছে একসাথে একটু পরপর আর কি। তো জানাজা দুইটা ছিল, একটা ছিল দিনের দুপুরে 12টা, একটা ছিল 5টায়। 5টা আমাদের সালেকের জানাজা। তো বাইসে আবার আমার ফোন দিয়েছেন, 5 মিনিট ফোন দেওয়া হইলা তুই এক কাজ কর, আমি তো দুলাভাইয়ের ফোন দিয়েছিলাম কাতানিয়া জামে মসজিদের 17 বছরের ইমাম, উনি ওই কাতানিয়া স্টেটের সবাই ওনাকে ইমাম সাহেব হুজুর চিনে। ইতালির ইতালির কাতানিয়া। কাতানিয়া। আচ্ছা। উনি সাথে সাথে আমারে ফোন দিয়ে বললেন যে আমাদের দুলাভাই কাতানিয়া মসজিদের ইমাম প্রায় 17 বছর, তুই তাড়াতাড়ি রে ভাইয়ের ছবি দে আমারে। তো আমি আমার হাফিজ মৌলানা হাফিজ আলী হোসেন সাহেব ফোন দিলাম, তার বড় ভাই তারেকরে ফোন দিলাম, দেখা হইলাম রে ভাই তুই 2 মিনিটের ভিতরে, আমিও রুগীলিয়া টানাটানি করলাম হার্ট ফাউন্ডেশন সিলেট, ভাই তাড়াতাড়ি এই ছবিগুলো আমার ডকুমেন্টস দিলে ভাই। সেও মনে হয় 2 মিনিট গেছে না, 1 মিনিটের ভিতরে আমার এগুলা দিচ্ছে, দেওয়ার সাথে আমি বাইসে দিচ্ছি, বাইসে ফরওয়ার্ড করে দিচ্ছেন হোয়াটসঅ্যাপে দুলাবাড়ির কাছে দেন মাওলানা মিসবাহ সাহেব। দেওয়ার সাথে সাথে উনি ফোন দিচ্ছেন, দেওয়া হয়েছে, এরা হয়েছে যে আপনারা তো লাশ দাফন করা হয়ে যাব, আমরা টাইম দিলেইছি দিনের দুপুরে একটা, 2টায় আর 5টার সময় একটা। আপনি উনি আবার ওই কাফনের কাপড় উপর কাটছে, জানাজা পড়বে উনি, এই স্টেটের দায়িত্বে উনি টোটালি এই ইমাম সাহেব হুজুর। পরে আমরা তাই যোগাযোগ করছেন, তার বড় এজেন্সি এই হসপিটালে যোগাযোগ করছেন, দেখা গেছে তার লাশ লইয়া যে অ্যাম্বুলেন্স আছে ফ্রিজের নিয়ে আসতেছে দাফনের জন্য। তো উনি উনি যে কাউন্সিলর আছে অত্র এলাকার কাউন্সিলর এবং ওনার মতল্লি লইয়া তাই যোগাযোগ করছেন, করার পরে খালি কইছেন যে আমার এলাকার ভাই, মানে এই যে ছবি নেওয়ার সাথে সাথে তাই দেখলা যে মিলছে, তার ছবির সাথে নামের সাথে সব ডকুমেন্টস মিল, তারাও মনিবন্ধন দিচ্ছেন, তার সাথে সব মিল আছে। তো তাই কইলা যে আমার এলাকার, তাই আবার গড় ফোন দিয়েছেন, দেওয়া হয়েছেন বে তুই তার স্ত্রীরে কইছেন যে তুমি যে কইসলা মারা গেছেন তথ্য পাইছো, যে তোমরা এলাকার সানপুর বাড়ি। ও আফা কান্নাকাটি কইরা কইলা আপনার কাছে আমি অনুরোধ করা, অনেক মানুষের সাহায্য সহযোগিতা করায় ও না আমার ভাই মনে হইরা, আমার ভাই মনে হইরা লাশটা যেভাবে দেশে ফাটাইল যায় চেষ্টা করো। ওই তাইন এই
প্রথম জন জানাজা পড়ছেন 12টায় পড়ার লগে আমার লগে যোগাযোগ হয়েছে, আমি সম্পূর্ণ আপডেটের সাথে সাথে দিচ্ছি জমজম ভাই করছেন। জমজম ভাইও আবার আমার সাথে 5-7 ঘন্টা ফ্যামিলি তার সাথে আমার সাথে আরো বিদেশ মাত্তিয়া তাই নিজেও অসুস্থ হয়ে গেছেন, আমরা তার সুস্থতা কামনা করি। 5 ঘন্টা মেডিকেলও আসলা। পরে ওই যে আমাদের মিসপা সাহেব, মাওলানা সাহেব, ইমাম সাহেব হুজুর জানাজা ফইরেই বাংলাদেশ টাইম 1টার সময় তার রওনা দিছেন, তার কাউন্সিলর মতল্লি এবং আমাদের কমিউনিটির চেয়ারম্যান, বাঙালি কমিউনিটির চেয়ারম্যান সহ তারা একটা টিম গেছেন। যাওয়ার পরেই আলাপ করছেন, পরে তারা কইছেন যে আমরা চাই বাংলাদেশ থেকে এরা অনেক যোগাযোগ করে, আমরা আত্মীয় লাগে, আমরা চাই দেশের লাশ নিতাম। ওখান হইতেই তারা কইছে যে ঠিক আছে, অসুবিধা নাই, তোমরা যদি সম্পূর্ণ বরণ পোষণ করতে পারো এজেন্সির মাধ্যমে রাখো। এখন আজকে আলাপ হয়েছে, তারা হয়েছেন যে আগামী শুক্রবারের ভিতরে আশাবাদী যে লাশটা যদি কোনো জটিলতা না থাকে দেশে পাঠাইতে পারবা। তবে প্রশ্ন হইল, আমরা মৌলানা সাহেবে এই দেশও তার একটু চাঁদা করা, মৌলানা হুজুর অনেক মসজিদও যাইরা, তার নিজ মসজিদও হইছেন, এবং আমাদের জমজম ভাই যে খামরাঙ্গীর উনিও তানোর এলাকাত আছে, আমারে হইছেন প্রায় অনেক মানুষ বাঙালি সবরি মেসেজ দিরা। এবং সোশ্যাল মিডিয়াতে আমি যারা দেখছি, আমি অবলোকন করছি, অনেক মানুষ আত্মীয় যারা চিনে না জানে না, অনেক জগন্নাথপুর মানে সুনামগঞ্জের প্রত্যেকটা জায়গা যারা আমরা লগে এড আছে, আমরা অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিছে, শেয়ার দিছে, সবই খালি আর্থিক মানে সহযোগিতা চাইরা। আমরা যাতে আপনারা আন্তরিক হইরা, আমরা গ্রামবাসী, আপনারা নিজেই দেখরা এই বাড়ির অবস্থা, একমাত্র এই বাড়ির মধ্যে সেই আসিল সবকিছু, যেহেতু ইউরোপের বাড়ি, ইউরোপ গেলে মানুষ অনেক অনেক কিছু স্বপ্ন নিয়েই যায়। তা আমরা এই মিসবা সাহেব যে আমাদের মুফতি সাবেক মুহাদ্দিস কাদির বাজার হুজুরের, উনি যোগাযোগ সবার সাথে করতেছেন। আমাদের গ্রামে যারা ইটালিয়ান আছেন বা বিভিন্ন ইউরোপে আছেন, আমরাও সহযোগিতার আমরা চেষ্টা করলাম। যদি আমাদের ভাই, যদিও উনি আমাদের গ্রামের একটা আমার চাচাতো ভাই লাগে, আমরা গ্রামবাসী যারা প্রবাসে আছি বিশেষ করে সবার সাথে আমরা যোগাযোগ করতেছি, একে অন্যের সাথে আমাদের ভালো একটা কমিউনিটি দেওয়ার। আর বিশেষ করে যে ইতালি যেটা হয়ে গেছে, আমরা ইতালি তার দেশে আনতে হলে অনেক টাকার প্রয়োজন। আমাদের ইমাম সাহেব জানাইছেন যে অনেক টাকার প্রয়োজন, সবাই দোয়া করো, দেখা যাক, আল্লাহ ভরসা। আর আমরা বিশেষ করে প্রবাসী যারা আছেন তাদের সাথে একটা যোগাযোগ হইতেছে, দেশে বিদেশে তারাও যাইতেছেন, তাদের একটা হবে। তা আমি আকুল আবেদন করব আমাদের এই সোশ্যাল মিডিয়া, আমাদের সুনামগঞ্জ, সাতক টু সুনামগঞ্জ এবং সিলেট ম্যাগাজিনকে আমরা ধন্যবাদ জানাবো। গ্রামবাসী এলাকাবাসীর পক্ষ থেকে আমরা কৃতার্থ হব যদি প্রবাসী অনেক ভাইয়েরা আছেন, অনেক সুখে আছেন, অনেক দুঃখেও আছেন, যাদের অনেক অনেক কষ্ট অর্জিত টাকা যদি আমাদের এই বাড়িটাকে আপনারা সহযোগিতা করেন, আর্থিক সহযোগিতা করলে হয়তো আমার এই বাড়িটা তার মা, বাবা এবং দাদি, চাচারা, ভাইয়েরা এই লাশটা দেখবে, আমরাও দেখতে পারবো। আমার কাছে অনুরোধ থাকবে আর্থিকভাবে সহযোগিতা আপনারা আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন, তাকে দেশে কিভাবে পাঠিয়ে দেন। আমরা আমাদের হাবিব চাচা এবং তার ভাইয়ের নাম্বার দেওয়া আছে, এবং আমরা যারা এই মিডিয়া বিভিন্ন কাজ করতেছি, আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। এবং যারা প্রবাসে আছেন, কাতানিয়া নোবা বা অন্যান্য স্টেটে যারা আছেন, আপনারা একে অন্যের সাথে যোগাযোগ করবেন। আমরা এই যে জমজম ভাই এবং মিসবা সাহেব সহ যারা যোগাযোগ ওনাদের সাথে করতেছেন, আমরা সবাই গ্রামবাসী সহ এলাকাবাসী এবং পরিবারের পক্ষ থেকে আমরা অনুরোধ জানাবো, আপনারা এক একটি শেয়ার দেবেন ফেসবুকে, যাতে হয়তো অনেক ভালো মানুষ আমাদের সমাজে আছে, বিদায়ী দুনিয়ায় ভালোভাবে আমরা সমাজে আছি, ভালো করে আছি। তা আমি অনুরোধ করব যারা প্রবাসে আছেন এবং দেশে আছেন, বিত্তশালী আছেন, আমরা আপনাদের সহযোগিতা চাই। আর আপনারা আমাদের ভাইয়ের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বেহেশত নসিব করেন। আমরা এবং একটি বিষয়, যেহেতু প্রবাসে লাশটা পড়ে আছে এবং প্রবাসীর মানুষের সাথে প্রবাস থেকে যারা যোগাযোগ করতে চান, তাদের নাম্বারগুলো সংগ্রহ করার জন্য আমরা আমাদের এই মাস্টার ভাইয়ের নাম্বারটা দিতে চাই। আপনারা প্রয়োজনে ওনার কাছ থেকে, আপনারা প্রবাসে যেহেতু উনি যোগাযোগ করছেন, যারা ওই লাশের পাশে আছেন তাদের সাথে যোগাযোগ করার জন্য আপনার নাম্বারটা যদি একটু দেন। আমি নাম্বার 01722 01722 6732 6732 44 44। আপনার নামটা? রুয়েল আহমদ। রুয়েল আহমদ। আমরা এই নাম্বারটি দিয়েছি। আপনারা যারা প্রবাসে আছেন, প্রবাসে বিশেষ করে ইতালিতে যারা আছেন, আপনারা চাইলে একদম সহজে এই মহতি কাজটা করতে পারেন। পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ হচ্ছে এটি। আর আজকে যে মাস্টার রুহেল যে কাজটি করেছেন এবং ওনার পোস্টের দ্বারা আজকে সবাই আশ্বস্ত করেছেন যে এই লাশটি দেশে আসবে। উনি দেশে এবং বিদেশে অনেকের সাথে যোগাযোগ করছেন, যেহেতু এখানে বিশাল একটি বাজেটের প্রয়োজন, তার পরিবার সেটা পারছে না। নুন আনতে যাদের পান্তা পোড়ায়, যারা স্বপ্ন দেখেছিলেন, কষ্ট করে হলেও জীবনের ঝুঁকি নিয়ে স্বপ্নের ইতালিতে গিয়েছিল সেই ছেলেটি, যার বয়স মাত্র 20 থেকে 21 বছর, হয়তোবা সে বাড়ি থেকে 19 বছর বয়সে
বের হয়ে গিয়েছিল, বাবা মার মুখে হাসি ফুটাবে, অভাব অনটন দূর করবে, ভাই বোনদেরকে লেখাপড়া করাবে, মানুষের মতো মানুষ করাবে, ফিরে আনবে এই পরিবারের সচ্ছলতা। কিন্তু সেটা আর হলো না। আল্লাহ তাআলার হুকুম ছাড়া কিছু হয় না। আল্লাহ তাআলার হুকুম হয়েছে সেই দেশেই সেই মারা গেছে, কিন্তু তার লাশটা দেশে আসার কথা সে নিজেও বলে গেছে এবং পরিবারের সদস্যদের আহাজারি শেষ বিদায়টা তারা তাদের ছেলেকে দেখে গোসল নিজের হাতে করিয়ে বাড়ির পাশে অথবা তাদের পারিবারিক গুরুস্থানে অথবা পঞ্চায়েতে গুরুস্থানে তারা শেষ দাপনটা দিতে চান। তো আমরা আশা করব আপনারা যারা দেশে আছেন, বিদেশে আছেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা যেই বাড়িতে আছি সেই বাড়ির একটি দৃশ্য আমরা ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই পরিবারের আসলে কতটুকু সফলতা আছে এবং এই পরিবার চাইলে কি তাদের সন্তানের লাশটা তারা বাড়িতে আনতে পারবে, তাদের সেই সাধ্য আছে কিনা, এই ঘরটি দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো। শেষ হইলেই না কিন্তু। আমার দাদার মতো আমাদের সাবেক চেয়ারম্যান সবার ভাই এখানে আপনারা দেখেন এই গ্রামে সুখের ছায়া নেমে আছে এবং গ্রামের অনেক মুরব্বীরা আছেন, অনেকেই অনেক কথা বলতে চান, কিন্তু সরল সহজ থাকার কারণে অনেক কথা তারা বলতে পারছেন না। কিন্তু তাদের ভিতরে একটাই কষ্ট, এই ছেলেটার লাশটা যেন দেশে ফিরে আসে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা যেন সেটাকে কবুল করেন, আমাদের আজকের এই আশাটাকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, সেই প্রার্থনা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তা আসলে আমরা লাশটা ইতালিতে আছে এবং ইতালির কোন জায়গা বলছিলেন? কাতানিয়াতে। ইতালির কাতানিয়াতে লাশটি আছে। আপনারা অনেকে ইতালির সেই জায়গাটা আপনারা চিনেন, আমরা সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন। তোমাদের সম্মুখে আমি এই বাতিজা লাগে আমার আচ্ছা, আপনি দুইটা কথা বলেন যে একটা লাশ আসলে পড়ে আছে এবং সেই মানুষটি মারা যাওয়ার আগে বলেছে যে আমার লাশটা যেন দেশে আসে, আমার মা বাবার কাছে যায়, আত্মীয়স্বজনের কাছে যায়। তা আসলে আপনারা যেহেতু কোরআনের চর্চা করছেন, এই বিষয়টা যদি কেউ সাহায্য করে, এটা আল্লাহ তাআলা কিভাবে দেখেন এটাকে? একদম শর্ট করে ধরা লাগতে থাকবে না। আলহামদুলিল্লাহ কাফা ও সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। সম্মানিত দূর দূরান্ত থেকে যারা দেখতেছেন, আসলে আমার বলার মতন ভাষা নেই। আমাদের বাতিজা সে বিদেশের জমিনে মারা গিয়েছে। আর আমি শুধু এটুকু বলতে চাই, আমাদের বাতিজাকে আপনারা সকলের মাধ্যমে সিলেটের ম্যাগাজিনের মাধ্যমে আপনাদেরকে বলতে চাই, আমাদের বাতিজাকে সবার সহযোগিতায় আমরা তাকে দেশে ফিরিয়ে আনতে চাই, আমরা আত্মীয়স্বজন তাকে দেখতে চাই। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। যাই হোক, আপনারা যারা আছেন, আল্লাহর ওয়াস্তে এই পৃথিবীতে আপনারা অনেক টাকা পয়সা রুজি করেছেন, অনেক করছেন, করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দিয়েছেন, টাকা পয়সার মালিক বানিয়েছেন, আপনারা হবেন। তবে আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সার মালিক বানিয়েছেন, কিন্তু আপনার উপরে নির্দেশও দিয়ে দিয়েছেন, আপনার উপরে হুকুম জারি আছে। তো সেই হুকুম অনুযায়ী এই লাশটা দেশে আসতে হলে আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের প্রত্যেকের উপরে হক হয়ে গেছে আপনার তৌফিক অনুযায়ী এই পরিবারের পাশে দাঁড়ানো, এই লাশটা দেশে আনা পর্যন্ত আপনাদের সহযোগিতা। এই মহতি কাজটা যেন আমরা সবাই করতে পারি দেশ এবং বিদেশ থেকে, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দান করেন, সেই প্রার্থনা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমরা আবারও শেষবারের মতো নাম্বারটি দিচ্ছি, যেই নাম্বারে আপনারা অবশ্যই সরাসরি এই পরিবারের সাথে যোগাযোগ করবেন। আপনার নাম্বারটা একটু বলেন। 01710 01710 9847 9847 66। 66। আপনার নামটা? আমার নাম হাফিজ মোহাম্মদ আলী হোসেন। যিনি মারা গেছেন সালেক তার চাচা, আপন চাচা। আপন চাচা। আপন চাচা। কথা আর বলার কিছু নেই, একটাই চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের চাওয়াটা কবুল করেন। আপনারা সবাই ভালো থাকেন। সিলেটের ম্যাগাজিন, টিভি এবং সাদক টু সুনামগঞ্জ পেজ থেকে আমি আমির হোসেন সাগর এবং ফয়সাল আহমদ আমরা এসেছি মহতি কাজ ভেবে, এবং এটা যদি সফল হয় তাহলে আমাদের সার্থকতা আসবে। আমরা আরও দেশ বিদেশের অনেক জায়গায় গিয়ে এরকম মহতি কাজ করতে পারবো। তাই আশা করব আপনারা আমাদেরকে উৎসাহিত করতে এবং দুনিয়া এবং আখিরাতের জন্য কাজ করতে এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিন, সেটাই কামনা করছি।